গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আগের ক্লাসেই জেনেছি নগদ প্রবাহ বিবরণীকে তথা ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে তিনটি কার্যকলাপে শ্রেণীবিভক্ত করে নগদ প্রবাহ নির্ণয় করা হয়। তারা ছিল অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা আগের দিনই প্রত্যেকটা কার্যকলাপ সংক্রান্ত বেশ কিছু ঘটনা যেগুলো বিভিন্ন কার্যকলাপ সংক্রান্ত সেটা আইডেন্টিফাই করতে পেরেছি। আজ আমরা এইরকম আরও বেশ কিছু ঘটনা নেব, অ্যাক্টিভিটিস নেব এবং সেগুলোকে এই তিনটি অ্যাক্টিভিটিসের মধ্যে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং এমন কোনো ঘটনা থাকতে পারে যেটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যেও পড়বে, সেটাও আমরা আইডেন্টিফাই করব। তো আমরা একটা একটা করে এরকম অ্যাক্টিভিটি নেব এবং সেগুলোকে বলবো যে সেটা কোন অ্যাক্টিভিটি। প্রথমে নিচ্ছি ক্যাশ সেলস। এটা আমরা আগেই বলেছি। আমরা বলেছি যে অপারেটিং অ্যাক্টিভিটিস হলো কোনো প্রতিষ্ঠানের মূল কার্যকলাপ, অর্থাৎ যে কার্যকলাপের জন্য প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে সেই সংক্রান্ত কার্যকলাপই হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আরও বলেছি যে বিনিয়োগ সংক্রান্ত বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হলো যে আমাদের যে অতিরিক্ত অর্থ সেটা অন্য কোথাও আমরা যদি বিনিয়োগ করি বা ইনভেস্ট করি বা কোনো ব্যাংকে রাখি, কোনো ফিক্সড অ্যাসেট ক্রয় বা বিক্রয়, এই সংক্রান্ত লেনদেন সেগুলো বিনিয়োগ সংক্রান্ত। আর প্রতিষ্ঠানের যে অর্থের প্রয়োজন সেই অর্থের সংস্থান সংক্রান্ত যে লেনদেনগুলো সেগুলো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা প্রথমে নিলাম ক্যাশ সেলস তাহলে প্রতিষ্ঠানের মূল কার্যকলাপের সঙ্গে যুক্ত, সুতরাং এটা একটা অপারেটিং অ্যাক্টিভিটিসের উদাহরণ। পরের অ্যাক্টিভিটি ক্যাশ ব্যালেন্স কি? এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কেন? কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ বলতে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংক দুটোকেই বোঝায়। তো এখানে ক্যাশ ব্যালেন্স এর মধ্যেই পড়ছে, সুতরাং এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ক্যাশ পার্ট। পারচেজ অফ মেশিন কি? ফিক্সড অ্যাসেট সংক্রান্ত অ্যাক্টিভিটি মানেই হচ্ছে সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে এটা পারচেজ হচ্ছে, সেলও হতে পারতো, তাই এটা পারচেজ হয়েছে, এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ পেইড টু ক্রেডিটর্স, এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। কেন? কারণ প্রথমে আমরা বাকিতে পণ্য কিনেছিলাম, তখন সেটা আমাদের ক্যাশ ফ্লোকে এফেক্ট করেনি। যখন আমরা ক্রেডিটরদের টাকা পেমেন্ট করে দিলাম, কি বাবদ পেমেন্ট করলাম? না, আমরা পণ্য কিনেছিলাম সেই পেমেন্টটা এখন করছি, সুতরাং এটা মূল কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেই কারণে এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। সেল অফ মেশিন, আগেই বলছিলাম পারচেজ অফ মেশিন যদি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হয় তাহলে সেল অফ মেশিনও ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইস্যু অফ ডিবেঞ্চার ইস্যু করা হয় কেন? প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের জন্য। আমরা বলছি অর্থ সংগ্রহের আর্থিক ব্যাপারটা মেটানোর জন্য যা কিছু অ্যাক্টিভিটি সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, সুতরাং এটাও হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ডিভিডেন্ড কেন পেড করা হয়? ডিভিডেন্ড পেড করা হয় আমরা যে শেয়ার বন্টন করেছি সেই শেয়ার হোল্ডারদের লাভের অংশ প্রদান করি, তাকে বলা হয় ডিভিডেন্ড। সুতরাং শেয়ার হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আর ডিভিডেন্ড হলো শেয়ারের সঙ্গেই যুক্ত, সুতরাং ডিভিডেন্ড হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। নেক্সট, শর্ট টার্ম ডিপোজিট ইন ব্যাংক। শর্ট টার্ম ডিপোজিট এখানে উল্লেখ যেহেতু করে দিয়েছে, আমরা আগে পড়েছিলাম ক্যাশ ইকুইভ্যালেন্টে যে
কোনো ডিপোজিট যেটা 3 মাসের মধ্যে যদি ক্যাশে কনভার্ট করে নেওয়া যায় তখন সেটা হবে ক্যাশ ইকুইভ্যালেন্ট। সুতরাং এটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট এবং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নির্ণয়ের সময় এটা ক্যাশের সঙ্গে যোগ করতে হবে। কমিশন রিসিভড। কমিশন রিসিভড হচ্ছে প্রতিষ্ঠানের মূল কাজেরই একটি অংশ, সুতরাং এটা অপারেটিং অ্যাক্টিভিটিস হিসাবে চিহ্নিত হবে। বাইব্যাক অফ ইকুইটি শেয়ারস, শেয়ার সংক্রান্ত ব্যাপার। শেয়ার ইস্যু করা হলে সেটা যখন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হয়, তেমনি শেয়ার যখন বাইব্যাক করছে, কোম্পানি যখন তার নিজের শেয়ার বাজার থেকে কিনে নিচ্ছে তখন তাকে বলা হয় বাইব্যাক অফ শেয়ারস, সেটাও হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ পারচেজেস, আমরা প্রথমেই বলেছিলাম ক্যাশ সেলস। ক্যাশ সেলস যদি অপারেটিং অ্যাক্টিভিটিস হয় তাহলে ক্যাশ পারচেজও অপারেটিং অ্যাক্টিভিটিস। ব্যাংক ব্যালেন্স, ক্যাশের মতোই ব্যাংক ব্যালেন্সটাও হচ্ছে ক্যাশ। আমরা ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যান্ড ব্যাংকেই আমরা বলেছি ক্যাশ, সুতরাং এটা হলো ক্যাশ, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের একটা অংশ হচ্ছে এটা। পারচেজ অফ গুডউইল, গুডউইল কি? এটা একটা অ্যাসেট। এটার জন্য প্রতিষ্ঠান সে বাজারে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, সুতরাং এটা একটা অ্যাসেট। আর অ্যাসেট সংক্রান্ত যে কোনো কিছু সেগুলো সবই হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, সুতরাং এটা হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ রিসিভড ফ্রম ডেটার্স, খানিকক্ষণ আগে আমরা বলেছি যে ক্যাশ পেইড টু ক্রেডিটার্স, সিমিলারলি এটাও একই রকম হবে। ক্যাশ রিসিভড ফ্রম ডেটার্স এটাও হবে একই রকমভাবে অপারেটিং অ্যাক্টিভিটিস। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল ইস্যু করছি কেন? কারণ শেয়ার ইস্যু করে আমরা অর্থ সংগ্রহ করছি, সুতরাং এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ইনকাম ট্যাক্স পেইড, ইনকাম ট্যাক্স পেইড, ইনকাম ট্যাক্স পেইডের সঙ্গে যদি কোন অ্যাক্টিভিটি সংক্রান্ত কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমরা তাকে অপারেটিং অ্যাক্টিভিটিস হিসাবেই চিহ্নিত করব। অফিস এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস এটা হচ্ছে ব্যবসার মূল কাজের সঙ্গে যুক্ত, সুতরাং অফিস এক্সপেন্সেস হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। রিপেমেন্ট অফ লং টার্ম লোন, আমরা লং টার্ম লোন নিয়েছি, কেন নিয়েছিলাম? না অর্থের সংস্থান করার জন্য। লং টার্ম লোন যখন নিয়েছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সুতরাং রিপেমেন্ট অফ লোন সেটাও হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সেস, এটা ব্যবসার মূল কাজের সঙ্গে যুক্ত, সুতরাং এটা অপারেটিং অ্যাক্টিভিটিস। রিডেমশন অফ ডিবেঞ্চার্স, ডিবেঞ্চার কোন সংক্রান্ত? ডিবেঞ্চার, শেয়ারস এগুলো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, সুতরাং রিডেমশন অফ ডিবেঞ্চার্স এটাও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত। এবার আমরা কিছু এরকম আবার অ্যাক্টিভিটিস নেব এবং সেই অ্যাক্টিভিটিসগুলোকে আইডেন্টিফাই করব যে সেইগুলো কি ক্যাশ ফ্লোকে এফেক্ট করবে। যদি এফেক্ট করে তাহলে তারা ইনফ্লো হবে না আউটফ্লো হবে। হ্যাঁ, এই সংক্রান্ত কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের পরীক্ষায় থাকে। হ্যাঁ, তো এরকম কয়েকটা উদাহরণ আমরা নিচ্ছি এবং আইডেন্টিফাই করছি কারণ সহ। কোশ্চেন থাকে এইরকম, স্টেট হুইচ অফ দ্য ফলোয়িং উড রেজাল্ট ইন ইনফ্লো অর আউটফ্লো অফ ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমেই নিচ্ছি রিপেমেন্ট অফ লং টার্ম লোন। আমরা আগে বললাম যে লোন সংক্রান্ত ব্যাপার মানে হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, আর রিপেমেন্ট অফ লোন এর সঙ্গে ক্যাশের সংযোগ আছে, সুতরাং এটা আউটফ্লো, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, সুতরাং আউটফ্লো। নেক্সট, অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, গুডউইলকে অবলোপন করে দেওয়া, ধাপে ধাপে প্রতি বছর কিছু কিছু করে অর্থ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করে গুডউইলকে ধাপে ধাপে অবলোপন করে দেওয়া, এটা কিন্তু নন ক্যাশ আইটেম, এর সঙ্গে ক্যাশের কোনো রিলেশন নেই, সুতরাং
এটা কোনো এফেক্ট ফেলবে না। আমরা উত্তরে লিখব নো এফেক্ট। 3 নাম্বার, বাইব্যাক অফ ইকুইটি শেয়ারস। আমরা আগেই পড়েছি বাইব্যাক অফ ইকুইটি শেয়ারস হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এবং এর ফলে ক্যাশ বেরিয়ে যায়, সুতরাং এটা হচ্ছে আউটফ্লো। 4 নম্বর, ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট সংক্রান্ত অ্যাক্টিভিটি মানেই হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং এখানে আমরা ইন্টারেস্ট রিসিভ করেছি, ক্যাশ এসছে, সুতরাং এটা হলো ইনফ্লো। পেমেন্ট অফ ইন্টারেস্ট অন লোন। লোন মানেই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এবং এই কারণে এখানে আমাদের অর্থ বেরিয়ে গেছে, তাই এটা হচ্ছে আউটফ্লো। বিলস রিসিভেবল এনরোজড টু ক্রেডিটর্স। আমরা কারো কাছ থেকে বিল পেয়েছি, সেই বিল আমাদের আরো যারা ক্রেডিটর আছে তাদেরকে আমরা আবার এনরোজ করে দিয়েছি, তাদের নামে লিখে দিয়েছি। এখানে ক্যাশের কোনো ট্রানজ্যাকশন হয়নি, সুতরাং নো এফেক্ট, কোনো এফেক্টই পড়বে না। নেক্সট না, এই লং টার্ম লোন ফ্রম ব্যাংক। ব্যাংকের থেকে লং টার্ম লোন নিয়েছি, এটা অবশ্যই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এবং লোন নেওয়ার ফলে আমাদের ক্যাশ এসছে, তাই এটা হচ্ছে ইনফ্লো। নেক্সট, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ক্যাশ, এটা ক্যাশ মানেই হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে পড়বে, সুতরাং এটা আলাদা করে কোনো এফেক্ট পড়বে না, এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যেই পড়ে যাচ্ছে, সুতরাং আলাদা করে ইনফ্লো আউটফ্লোর মধ্যে আসবে না, নো এফেক্ট। পারচেজ অফ গুডস অন ক্রেডিট। ধারে পণ্য ক্রয় করলে তাতে কিন্তু ক্যাশের উপর কোনো এফেক্ট পড়ে না, সুতরাং এটাও হবে নো এফেক্ট। সেল অফ গুডস কস্টিং রুপিস 50,000 ফর রুপিস 75,000 ফর ক্যাশ। 50,000 টাকার পণ্য আমরা 75,000 টাকায় বিক্রি করেছি, বিক্রি করে আমরা কত পেয়েছি? 75,000 টাকা, সুতরাং 75,000 টাকা আমাদের এসেছে, এটা ইনফ্লো। পারচেজ অফ গুডস ফর ক্যাশ। আমরা পণ্য ক্যাশে কিনেছি, ক্যাশে যখন কিনি ক্যাশ বেরিয়ে যাবে, সুতরাং এটা হচ্ছে আউটফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস। সেল অফ গুডস অন ক্রেডিট। ক্রেডিটে পণ্য বিক্রি করেছি, তো এর সঙ্গে ক্যাশের সম্পর্ক নেই, তাই এটা হবে নো এফেক্ট। ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাংক দুটো মিলে হচ্ছে ক্যাশ, সুতরাং ক্যাশ বা ব্যাংক সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেও টোটাল ক্যাশের পরিমাণ চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটা হবে নো এফেক্ট। পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস বাই ইস্যু অফ শেয়ারস। দেখো ক্যাশের কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, ক্যাশ আসছেও না যাচ্ছেও না, আমরা ফিক্সড অ্যাসেট কিনেছি তার বদলে শেয়ার ইস্যু করেছি, সুতরাং এটা হবে নো এফেক্ট। সেল অফ ফিক্সড অ্যাসেটস, বুক ভ্যালু হচ্ছে 80,000 অ্যাট এ লস অফ রুপিস 10,000। আমরা 80,000 টাকার একটা অ্যাসেটকে 10,000 টাকা লসে বিক্রি করেছি, তার মানে কতই বিক্রি করেছি? 70,000 টাকায়। তাহলে আমাদের কত এলো বিক্রির ফলে? 70,000 টাকা ক্যাশ ইনক্রিজ হয়েছে, সুতরাং এটা হচ্ছে ইনফ্লো। ডিক্লারেশন অফ ফাইনাল ডিভিডেন্ড। ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে, এখনো কিন্তু পেমেন্ট হয়নি। সাধারণত এবছর ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে পরের বছর পেমেন্ট হয়, সুতরাং এটা ক্যাশে কোনো এফেক্ট পড়েনি, তাই নো এফেক্ট। সেল অফ মার্কেটেবল সিকিউরিটিজ ফর ক্যাশ। মার্কেটেবল সিকিউরিটিজ কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা আমরা আগে পড়েছি, সুতরাং এটা সেল করে ক্যাশে রূপান্তরিত হলো, অর্থাৎ সেই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থেকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যেই ঢুকলো, সুতরাং ক্যাশে কোনো এফেক্ট পড়লো না, তাই এটা নো এফেক্ট। রাইটিং অফ ব্যাড ডেটস এগেনস্ট দ্য প্রভিশন ফর ডাউটফুল ডেটস। অর্থাৎ প্রভিশন ফর ডাউটফুল ডেটের সঙ্গে তোমার ব্যাড ডেটের একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, এখানে কিন্তু ক্যাশ কোনো রকম ভাবে এফেক্টেড হচ্ছে না, সুতরাং এটাও হবে নো এফেক্ট। রিডেমশন অফ ডিবেঞ্চার্স। ডিবেঞ্চারের অর্থ পরিশোধ করে দেওয়া, পরিশোধ করে দিলে ক্যাশ বেরিয়ে চলে যাবে, অর্থাৎ ক্যাশ আমাদের কমে যাবে, তাই এটা হলো ক্যাশের আউটফ্লো। তাহলে আমরা অনেকগুলো উদাহরণ নিলাম যেখানে ইনফ্লো আউটফ্লোকে বাছলাম, এবং কোনটা কেন এফেক্ট পড়বে না সেটাও করলাম। আমাদের এরপরে যখন অঙ্ক করব তখন আমাদের আর কোনো সমস্যা হবে না, কারণ এই ধরনের আইটেমগুলোর বেশিরভাগ আইটেমগুলোই তোমাদের তখন অঙ্কের মধ্যে থাকবে। নতুন আইটেম এলে আমি তো ব্যাখ্যা করেই দেবো। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাস থেকে
আমরা কি শিখলাম না বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদেরকে আইডেন্টিফাই করতে পারলাম সেটা কোন ক্যাটেগরির অ্যাক্টিভিটিস হবে, আবার এটাও আইডেন্টিফাই করতে পারলাম যদি তারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে এফেক্ট করে তাহলে সেটা ইনফ্লো হবে না আউটফ্লো হবে। তাহলে আজকের পাঠ আমাদের এখানেই থাকলো। আমরা পরের দিন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব।